নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তুবিদ পুলক চক্রবর্তী আবার আপনাদের সামনে আপনাদের সেই জনপ্রিয় জ্যোতিষ অনুষ্ঠান দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিকে নিয়ে হাজির হয়েছি টিভির পর্দায়। আজকে যেটা আলোচ্য বিষয়, যে শাস্ত্রে যে কথাটা আছে, স্বামীজিও বারবার বলেছেন, আপনাদের এর আগেও আমি অনেক টিভি অনুষ্ঠানে বলেছি যে উপার্জন না করলে কেউ কিছু পেতে পারে না। যে কোনো কিছু করতে হলে পরে কিছু উপার্জন করতে হয়। যেমনি ধরুন, আমরা যে অন্ন খেয়ে জীবন ধারণ করি, সেই অন্নটাকে পাওয়ার জন্য আমাদের ধান গাছ লাগাতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে, ধানের বীজ থেকে তো ধানের গাছ হয়। আপনি ধানের বীজটাকে যদি ঠিক সাইন্টিফিক উপায়ে চাষ করেন, তাতেও আপনি ধান উৎপাদন হবে। ধানের বীজ মাটিতে ছড়িয়ে দিলে তাতেও চারা হবে, তাতেও ধান হবে। কারণ কোনো এককালে তো হতো। তাহলে এত বৈজ্ঞানিক বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন প্রক্রিয়াগুলো কেন? এই ব্যাপারটা একটা বোঝার আছে যে যদি আমি কিছু ভালো রেজাল্ট পেতে চাই, তাহলে পরে আমাকে ভালো কিছু করতে হবে। আমার বাড়িতে দুটো পাঁচিলের মাঝখান দিয়ে একটা আমের গাছ হয়েছে। অসাধারণ মিষ্টি আম, অসাধারণ। বাজারে বোধহয় পয়সা দিয়ে অত অসাধারণ মিষ্টি আম পাওয়া যায় না। কিন্তু ঘটনাটা হচ্ছে, ফলনটা খুবই কম। কোনো বছর আম হয় তো কোনো বছর হয় না। ফলন খুবই কম, এবং যেটুকু আম হয়, কখনো এসে বিভিন্ন জীবজন্তু পাখিতে খেয়ে যাচ্ছে, কখনো হচ্ছে রাস্তার লোক পেড়ে নিয়ে যাচ্ছে। বাড়িতে হচ্ছে পাড়ার লোক আবদার করলে কাকে আর মানা করা যাবে? আলটিমেট যাদের বাড়িতে গাছ, তারা কিন্তু আম পাচ্ছে না। কারণ না তো বলা যায় না, সবাইকে পাড়ার লোক আবদার করতেই পারে, সবাইকে নিয়ে থাকতে হয়। তো ঘটনাটা হচ্ছে যে আলটিমেট নিজে কিছু পাওয়া যাচ্ছে না। কিন্তু নিজে এই ফলনটা যদি আমি পেতাম, যদি না আম গাছে আরও বেশি আম হোক, আমের কোয়ালিটিটা ভালো, খুব ভালো, আরও ভালো হোক, এবং ঠিক উপায়ে কোনো জীবজন্তু খেয়ে যাবে না বা অন্য কেউ নিয়ে যাবে না, তাহলে পরে আমাকে সেই বাগানের আম গাছ লাগিয়ে আম গাছের মালিক হয়ে তার পরিচর্যা করতে হয়। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে কিছু যদি পরিচর্যা আমরা না করি, কোনো কিছুর পেছনে যদি আমরা শ্রম না দিই, তাহলে পরে কোনোদিন আমরা কোনো কিছুতে ভালো ফল প্রত্যাশা করতে পারি না। যেটুকু পেলাম, যেটুকু ওপরওয়ালা দিল, সেটুকুই আমাকে সন্তুষ্ট থাকতে হবে। ঠিক তেমনি আপনি ধান ছড়িয়ে দিন। দেখুন, একটা টাইমে তাই হতো। মানুষ যখন চাষবাস শেখেনি, প্রথম যে ধান উৎপাদন হয়েছে, প্রথম দিকে প্রাচীন যুগে মানুষ যে, বা বহু আগে মানুষ যে ধান উৎপাদন করতে, আমরা এই ছোটবেলায় শুনেছি যে জমিতে নাকি বছরে একবার ধান উৎপাদন হতো। কিন্তু এখন একটা জমিতে কতবার ধান উৎপাদন হয়, কত বিপুল পরিমাণ ধান উৎপাদন হয়! নাহলে এত জনসংখ্যা বেড়েছে, তার যোগান দিচ্ছে কোত্থেকে? আমি ফিরে আসবো, আগে দেখেন ও ফোনে কে আছেন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? গৌরব মন্ডল। হ্যাঁ, এক বছর ধরে চেষ্টা করে লাইন পাননি আমাকে? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আজকে সৌভাগ্যবান আপনি যে আজকে লাইনে পেয়েছেন। হ্যাঁ, বলুন কি জানতে চাইছেন আজকে? এক মিনিট, গৌরব মন্ডল বললেন না? হ্যাঁ, আপনার ডেট অফ বার্থটা বলুন। 12/2/1980। সময়টা বলুন। সকাল 10টা 20। সকাল 10টা 20। জন্মস্থানটা একটু বলুন। কলকাতা। মেষ লগ্ন ধনুরাশি। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি দেখে নিচ্ছি আগে চারটা। মঙ্গল সিংহ রাশিতে বক্রী, বৃহস্পতি সিংহ রাশিতে বক্রী, শনি কন্যা রাশিতে বক্রী, শুক্র মিনে তুঙ্গস্থ। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি সব বলে দিচ্ছি। দেখুন, যেটা হচ্ছে যে দশমে রবি, মেষ লগ্ন, দশমে রবি অবস্থান করছে, এটা একটা খুব ভালো জিনিস। এবং দশমপতি শনি যে ষষ্ঠ অবস্থান করছে, এটা কর্ম বা চাকরি থেকে একটা বিরাট ভালো জিনিস ইন্ডিকেট করছে। কিন্তু ঘটনাটা হচ্ছে, আপনার যে যোগ্যতা, সেই জায়গাটাকে আপনি কোনো দিনই ধরতে পারছেন না। আপনি আপনার যে যোগ্যতা, সেই জায়গাটা থেকে আপনি অনেক কিন্তু নিচু লেভেলে কাজ করছেন। এটা হচ্ছে প্রথম আপনার চক্রের বৈশিষ্ট্য। এটার কারণ আমি টিভিতে অনেক আলোচনা করছি। এটার জন্য দায়ী হচ্ছে শনি এমনই একটা গ্রহ। শনি মানুষকে বাধা, বিলম্ব, বিঘ্ন, মানসিক দুঃখ, শারীরিক কষ্ট এগুলো দিয়ে থাকে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, ষষ্ঠে শনি এটা শরীরের অভ্যন্তরে নানা রকম সমস্যার সৃষ্টি করে থাকে, এমনকি শারীরিক অস্ত্রোপচার দিয়ে থাকে, যেটা দেখুন আপনার জীবনে হয়েছে। আচ্ছা, এবং সবচেয়ে বড় জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার কিন্তু পঞ্চমে বৃহস্পতি, মঙ্গল, রাহু,
পঞ্চমে রাহু, এটা একটা খুব ভালো জিনিস, ফাটকা দেয় কিন্তু সেই পয়সা রাখতে দেয় না। আপনি জীবনে অনেক ফাটকা উপার্জন করেছেন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ একাদশে কেতু স্থানে অবস্থান করছে। অল্প প্রয়াসে আপনি কিন্তু জীবনে অনেক পয়সা রোজগার করেছেন, কিন্তু সেই পয়সাগুলোকে আপনি আজ পর্যন্ত রাখতে পারেননি। আমি প্রচুর টাকা ইনকাম করেছি, মানে আমার ব্যবসা রয়েছে, তো এমন একটা ব্যবসা, মানে প্রচুর কাঁচা পয়সা ইনকাম। আর একটা কথা শুনে আমি তো অবাকই হলাম যে অস্ত্রোপচারটা, অস্ত্রোপচারটা, আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলুন। মানে সত্যি আপনার প্রেডিকশনটা শুনে আমার মানে গায়ে কাঁটা দিচ্ছে। না, এটা হচ্ছে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, এরকম সাইন্টিফিক, মানে জ্যোতিষটাকে যদি সাইন্টিফিকভাবে জানেন আপনিও করতে পারেন, আপনার তখন আশ্চর্য কিছু লাগবে না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে আপনি জানেন না বলে আপনার কাছে আশ্চর্য লাগছে। আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি, দেখুন আপনার কিন্তু সরকারি চাকরির যোগ এসেছিল কিন্তু আপনি করেননি। এসেছিল, সরকারি চাকরির যোগ এসেছিল, আমি মানে কি বলবো, মানে করা হয়নি। এটার জন্য আপনি দায়ী না, কি বললাম, ষষ্ঠে শনি এর জন্য দায়ী, ষষ্ঠে শনি এর জন্য দায়ী। আরেকটা জিনিস বলে দিচ্ছি, পঞ্চমে বৃহস্পতি, এটা হচ্ছে আপনাকে জ্ঞান বা যোগ্যতা অনেকটা দিচ্ছে, এবং দশমে রবি আপনাকে অনেকটা তোলার চেষ্টা করবে, কিন্তু শনি সেই জায়গাটাকে বাধা দিচ্ছে। তাহলে শনির প্রভাবটাকে আমাকে কাটাতে হবে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে। এবং পঞ্চমে মঙ্গল, বৃহস্পতি, রাহু, আপনি যখন রেগে যান, চরম রেগে যান, তখন কিন্তু কোনো দিকবেদিক জ্ঞান থাকে না আপনার কাছে। তখন ঠান্ডা থাকে, মানে খুব কমই রাগি, কিন্তু রাগলে প্রচন্ড রেগে যায়। দিকবেদিক জ্ঞান থাকে না, কিন্তু আবার তারপরেই মানে বিভিন্ন অনুশোচনা হয়। হ্যাঁ, নিজের খুব খারাপ লাগে, কাউকে যদি কিছু বলে রেগে, মানে রেগে যদি কিছু বলে দিই, নিজেরই খুব খারাপ লাগে, কেন বললাম, পরে এই ব্যাপারটা আসে অবশ্য। আরও একটা ব্যাপার হচ্ছে যেটা, যে এই মুহূর্তে গোচরে অষ্টমে শনি এবং মঙ্গল বক্রী অবস্থা আছে, এই মুহূর্তে আমরা বিভিন্ন শারীরিক ট্রাভেলস দিচ্ছে এবং অনেক পয়সা বিভিন্ন জায়গায় আটকে গিয়েছে। আরেকটা জিনিস, সপ্তমপতি এবং দ্বিতীয়পতি শুক্র দ্বাদশে তুঙ্গী অবস্থায় শনি দ্বারা দৃষ্ট, রোজগার করছেন বিরাট, কিন্তু সেই পয়সা আপনি ভোগ করতে পারেননি। আপনার বেশিরভাগ রোজগারের পয়সাই কিন্তু আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এরা আটকে রেখেছে। হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক। মানে এই জন্যই আমার ফোনটা করা আপনার কাছে, যে এই মতো অবস্থা থেকে আমি কিভাবে বেরিয়ে আসবো। আমার আগে কোনো জ্যোতিষ দেখিয়েছেন? আমি কোনো জ্যোতিষ দেখিনি, আপনার অনুষ্ঠান দেখি প্রায়, মানে আপনার কাছে যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি আমার। প্রায় 1 বছর ধরে আপনার অনুষ্ঠান দেখছি। আমার কাছে আসুন বা না আসুন, আমি একটা জিনিস বলবো, আপনি একটা 4 থেকে 4.5 রতি, 4 থেকে 4.5 রতি সাদা জারকন রূপয় বাঁধিয়ে মধ্যমায় পড়ুন। 4 থেকে 4.5 রতি সাদা জারকন রূপয় বাঁধিয়ে মধ্যমায় শুক্রবার ধারণ করুন। আর পারলে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে যে ষষ্ঠে শনি আছে এর প্রভাবটাকে যদি আপনি কাটিয়ে নিতে পারেন, আমি অবশ্যই যাব আপনার কাছে, অবশ্যই যাব। আমি 3 থেকে 4 মাস সময় নিচ্ছি। দেখুন আপনার পুরনো টাকা, আটকে থাকা টাকা আপনার উদ্ধার হয়ে আসবে, এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কতটা পরিবর্তন, যেটা আপনাকে অন্য কোনো জ্যোতিষ বা তন্ত্র দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম। থ্যাংক ইউ, ভালো আপনার থাকবেন, কাছে আমি অবশ্যই যাব। আসুন, ভালো কথা বলুন। যেটা হচ্ছে যে তাহলে আমাকে ভালো ফলন পেতে গেলে পরে আমাকে কিছু মেহনত করতে হবে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি শ্রীমন্ত বলছি, আমি কলকাতা থেকে বলছি। অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে বীরভূম। কলকাতা থেকে বলছেন, বাড়ি বীরভূম। হ্যাঁ। অনুষ্ঠান কতদিন দেখছেন? হ্যাঁ, আমি অনুষ্ঠান দেখছি প্রায় 1.5 বছর ধরে। আমার ফ্যামিলিতে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিটাকে বিশ্বাস করে সেভাবে, বাট আমার দাদা কাজ পাওয়ার পর থেকে আমাকে ফোর্স করছে আপনাকে দেখানোর জন্য। আপনার দাদা আমাকে দেখিয়েছে? হ্যাঁ, আমার দাদা আপনাকে দেখিয়েছে। আচ্ছা, আমার দাদা দেখিয়ে উপকৃত? হ্যাঁ, ভীষণভাবে উপকৃত, সেজন্য আমাকে ফোর্স করছে। ফোর্স করে মানে কি, ফোন করালো না ফোর্স করে আমার কাছে পাঠাতে চাইছে? ফোর্স না, আমি রেজাল্টটা পেয়ে ফোন করছি, এবং আমি ভীষণ হ্যাপি যে আপনার কাছে গেলেও আমার যে সমস্যা রয়েছে সেটা সমাধান হবেই ডেফিনেটলি। হ্যাঁ, কারোর দ্বারা ফোর্স হয়ে প্রভাবিত হয়ে আসবেন না। যদি মনে হয় যে পুলক চক্রবর্তী কিছু করতে পারে, যদি এরকম প্রমাণ পেয়ে থাকুন, তাহলেই আসুন। আমি একটা জিনিস বলছি, আমার কিন্তু বিরাট রোজগারের দরকার নেই, গুরু আশীর্বাদে আমার খুব স্বচ্ছন্দে চলে। ব্যাপারটা হচ্ছে কিছু প্রমাণ পেয়ে আসুন, ঠিক আছে? কিছু প্রমাণ পেয়ে আসুন যে পুলক চক্রবর্তী কিছু করতে পারে। কে কাজ পেয়েছে বললেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কে কাজ পেয়েছে? আমার দাদা। আপনার নিজের দাদা? হ্যাঁ, আমার দাদা, নিজের দাদা। আচ্ছা, আপনার ব্যাপারে কোনোদিন দেখিয়েছেন? আমাকে দেখাননি তো। না, আপনি দেখিনি। বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। আমি দেখাবো। আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 22/4/1990। 22/4/1990। জন্ম সময়টা? রাত্রি 12টা, বীরভূম, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, দাঁড়ান, রাত্রি 12টা? হ্যাঁ, রাত্রি 12টা। রাত্রি 12টা কিন্তু একটা জাংশন টাইম হচ্ছে, ওই টাইমে কিন্তু আমাদের ইংরেজি মতো দিন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটা 21 তারিখ রাত 12টার পর না 22 তারিখ রাত 12টার পর? না, 22 তারিখ মানে 23 তারিখ হয়ে যাচ্ছে, মানে 23 তারিখ হয়ে যাচ্ছে, সোমবার হয়ে যাচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি রবিবার আছে, সোমবার হয়ে যাবে। হ্যাঁ, সেইটা আপনাকে বলতে হবে। মুর্শিদাবাদে জন্ম না? হ্যাঁ স্যার, মুর্শিদাবাদে। 23 এপ্রিল 1990। আচ্ছা, ঠিক আছে। মকর লগ্ন,
মকর লগ্ন মীন রাশি, মকর লগ্ন মীন রাশি, কোনো গ্রহ বক্রী নেই। লগ্নে শনি রাহু একত্রে অবস্থান করছে। আচ্ছা, ষষ্ঠপতি বুধ রবির সঙ্গে দশমী দৃষ্টি দিচ্ছে। আচ্ছা, একটা জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ স্যার, আমি শুনছি। হ্যাঁ, একটা জিনিস আমি আপনাকে বারবার বলে দিচ্ছি যে লগ্নে শনি আর রাহু এটা কিন্তু একটা খারাপ যোগ। যদিও লগ্নপতি লগ্নে আছে, অনেক বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করে দেবে, কিন্তু তথাপিও এটা একটা খারাপ যোগ। কেন খারাপ যোগ আমি বলছি, শনি মানুষকে সবসময় পেছনে টানায়। শনি হচ্ছে অত্যাধিক পূর্ণপন্থী ধীরস্থির গ্রহ, আর রাহু হচ্ছে অত্যাধিক উত্তেজিত এবং আধুনিক গ্রহ। এই যেটার ফলে এটা লগ্নে আছে শনি রাহু কম্বিনেশন। শনি রাহু যদি কারো লগ্নে থাকে, তৃতীয় থাকে বা পঞ্চমে থাকে বা দৃষ্টি দেয়, তাহলে পরে তার মধ্যে একটা সবসময় দোটানা কাজ করে। এই দোটানার ফলে সে কোন দিকে যাবে এইটা স্থির করতে পারে না জীবনে, এবং এইটার জন্যই সে পিছিয়ে পড়ে। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ এগুলোই হচ্ছে আমার। হ্যাঁ, সবসময় একটা দোটানা। আপনার জীবনে যদি আপনি দোটানাটাকে কাটাতে পারেন, আপনি কিন্তু জীবনে বিরাট উন্নতি করবেন। কারণ একটা জিনিস হচ্ছে, আপনার ষষ্ঠ স্থানে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি তার স্বক্ষেত্রে দৃষ্টি প্রদান করছে। এটা কিন্তু একটা বিরাট যোগ। এটা জীবিকা বা অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিরাট যোগ। এবং ষষ্ঠপতি বুধ, ষষ্ঠ এবং নবমপতি বুধ চতুর্থ অবস্থান করছে রবির সঙ্গে, অর্থাৎ বুধ এবং রবি দুটোই দশমে কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে। এবং দ্বিতীয়পতি লগ্নপতি দ্বিতীয়পতি শনি লগ্নে অবস্থান করছে। এটা কিন্তু চাকরির ক্ষেত্রে বা সরকারি চাকরির ক্ষেত্রে একটা বিরাট যোগ ইন্ডিকেট করেছে। কিন্তু একটাই যেটার প্রবলেম হচ্ছে, মানে সপ্তম স্থানে কেতু, এটা কিন্তু পরবর্তীকালে ম্যারেজ লাইফে একটু ডিস্টার্ব দেবে। এবং দ্বিতীয় মঙ্গল আর শুক্র অবস্থান করছে। এই মঙ্গল প্রবলভাবে মাঙ্গলিক ইন্ডিকেট করছে, অর্থাৎ মাঙ্গলিক পাত্রীকেই বিয়ে করবেন। মাঙ্গলিক পাত্রীকে বিয়ে না করলে পরে বিবাহিত জীবনে অশান্তি এবং বিবাহ বিচ্ছেদ অবসম্ভাবী। এবং বর্তমান যুগে বিভিন্ন তন্ত্র, ব্যভিচারী তন্ত্র, বশীকরণ, কালা জাদু, ডাইনি বিদ্যা, ডাকিনী বিদ্যা, এটা বিভিন্নভাবে মাঙ্গলিক যোগ ভঙ্গ করে থাকে, কিন্তু সেগুলো একটাও সাইন্টিফিক উপায় না। এতে কিন্তু জ্যোতিষীর পকেটে মানে পয়সা চলে আসবে, কিন্তু আপনি কিন্তু ঠকবেন। আপনি জীবনে বিয়ে একবারই করবেন, কাজেই মাঙ্গলিক পাত্রীকে বিয়ে করবেন। মাঙ্গলিক পাত্রীকে বিয়ে না করলে পরে মাঙ্গলিক প্রভাব কোনোদিনই পুরোপুরি কাটে না, এটা আমি বলে দিলাম। যাই হোক, যে আলোচনায় আমরা যাচ্ছিলাম যে কোনো কিছু মেহনত না করলে কিছু আমরা ভালো ফল পেতে পারি না। আগে আমরা শুনতাম জমিতে সারা বছরে একবার ধান চাষ হয়, তারপরে শুনলাম দুবার চাষ হয়। এখন একটা জমিতে কতবার যে ধান চাষ হচ্ছে, নাহলে পরে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্নের যোগান কী করে হচ্ছে। অর্থাৎ মানুষকে মানে মেহনত করতে হচ্ছে, সেটা ব্রেনের দিক দিয়ে হোক, সেটা শরীরের দিক দিয়ে হোক, যে কোনো দিকে মানুষকে মেহনত করতে হচ্ছে। এবং সেই মেহনত এবং সঠিক উপায়ে মেহনত করলেই হবে না। আমি এখন গাধার মতো পরিশ্রম করলে রাস্তায় গিয়ে এই দিক থেকে ইটগুলো তুলে এইদিকে রাখলে হবে না, সেটাকে সেইখানে রাখার প্রয়োজন আছে কিনা, কতটা সাইন্টিফিক, সেটা বিবেচনা করে রাখতে হবে। আর এর জন্যই দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? চন্দ্রানী হালদার। হ্যাঁ, আরেকবার বলুন। চন্দ্রানী হালদার। ত্রন্দানি। আচ্ছা, কতদিন দেখছেন অনুষ্ঠান? আপনার অনুষ্ঠান আগে থেকে দেখছি, আমরা আপনাকে দেখিয়েছিলাম। আমাকে দেখিয়েছেন? কতদিন আগে দেখিয়েছেন? আপনাকে মোটামুটি তো তাও 1 বছর হয়েই গেল। কি বুঝছেন এখন? বুঝছি মানে আমাদের ফ্যামিলি সবাই আপনাকে দেখিয়েছিল, সবাই খুব ভালো কাজ পেয়েছে। আপনাদের ফ্যামিলির সবাই দেখিয়েছে, সবাই খুব ভালো কাজ পেয়েছে? সবাই খুব ভালো কাজ পেয়েছে। আচ্ছা। প্রত্যেকেই যা যা উদ্দেশ্যে গিয়েছিল সব সফল হয়ে গেছে। শুধু আমার একটু প্রবলেম হচ্ছে, মানে আমার কাজটা না ঠিকঠাক বুঝছি না। আপনার কাজ ঠিকঠাক বুঝছেন না? আপনার ডেট অফ বার্থ থাকবে বলুন তো। কতদিন? 1 বছর আগে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ। 1 বছরও আপনি কাজ পাননি? না মানে একবারে হয়নি বলবো না, কিন্তু খুব বেশি কাজ বুঝছি না। মানে অন্যরা, আমাদের ফ্যামিলি অন্যরা যতটা কাজ পেয়েছে আমি ততটা কাজ পেয়েছি। অন্যরা যতটা কাজ পেয়েছে আমাকে দেখি আপনি কাজ বুঝছেন না। আপনার ডেট অফ বার্থ বলুন। 26 ডিসেম্বর 1972। 76 দাঁড়ান। 26 ডিসেম্বর 1976। হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন, জন্মের সময়টা। 7:53 AM। জন্মস্থানটা বলুন। দুর্গাপুর। আরেকবার বলছি, তন্দ্রানী 26 ডিসেম্বর 1976, রবিবার ছিল, সকাল 7:53, দুর্গাপুরে জন্ম, মকর লগ্ন, কুম্ভ রাশি। 1 বছর আগে কোন চেম্বারে দেখেছিলেন আমাকে? আমরা কলকাতা চেম্বারে। মেষে বৃহস্পতি বক্রী, শনি কর্কটে বক্রী আছে।
আচ্ছা, যেটা সবচেয়ে বড় সমস্যা আমি বলে দিচ্ছি, লগ্নে মানে সপ্তমে শনি বক্রি অবস্থা আছে, সপ্তম স্থানে শনি বক্রি অবস্থা আছে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই শনির দৃষ্টি চতুর্থ স্থানে পড়ছে, চতুর্থে কেতু এবং দ্বাদশপতি বৃহস্পতি অবস্থান করছে, এবং দ্বাদশে মঙ্গল রবি বুধ অবস্থান করছে, যেটা মাঙ্গলিক দোষ নির্দেশ করছে। এটা কিন্তু আপনার ম্যারেজ লাইফে পরস্পরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা অসুবিধার সৃষ্টি করে। হ্যাঁ, আমার ওটাই তো মেইন সমস্যা ছিল। ম্যারেজ লাইফের সমস্যা নিয়ে আপনি গিয়েছিলেন, আমি নিশ্চয়ই আপনাকে একটা মুক্ত পড়তে বলেছিলাম, আর দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে শনির পাওয়ারটাকে সপ্তমে কমাতে বলেছিলাম। হ্যাঁ, আসলে ওটা তো করা হয়নি তখন। মানে প্রতিকার আপনি করেননি? না, প্রতিকারটা করা হয়। আমি আপনাকে দুটো প্রতিকার বলেছিলাম, আপনি মনে করে দেখুন। যদি আমার লিখে দেওয়া কাগজটা, কারণ আমি প্যাডে বিচার লিখে দিয়ে থাকি, অন্য জ্যোতিষীদের মতো আমি মুখে বলি না, আমি প্যাডে লিখে দিয়ে থাকি। আমি আপনাকে দুটো প্রতিকার বলেছিলাম। একটা বলেছিলাম মুক্ত ধারণ করতে, এবং বলেছিলাম শুধু মুক্ত ধারণ করলে হবে না, মুক্ত ধারণ করলে তো আপনি সপ্তম স্থানটাকে স্ট্রং করলেন, কিন্তু সপ্তমে যে অশুভ প্রভাব সেটাকে কমানোর জন্য, যেটা একমাত্র দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি পারে, আর কোনো মানে শাস্ত্রতন্ত্র, ব্যবিচারী তন্ত্র, বশীকরণ, রাকিনী বিদ্যা এটা পারে না। যেটা হচ্ছে যে সপ্তমে শনির পাওয়ারটাকে কমাতে বলেছিলাম দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে। আপনি দুটোই করেননি? না, দুটো করিনি বলতে আমার হাতে আগে থেকে একটা মুক্ত ছিল, সেটা আপনি যে ওজনে বলেছেন তার থেকে কম ওজনের, তো সেটাই আমার ধারণ করা। কম ওজনের মুক্ত পড়লে আপনার কি করে হবে? একটা জিনিস আমি একটু আগে আলোচনা যদি আমার টিভিতে শুনে থাকেন, আমি বললাম যে মেহনত না করলে কোনো মানুষ কিছু পেতে পারে না। এটা শাস্ত্রের কথা, এটা স্বামীজির কথা, এটা আমার কথা না। আমার কথা হলে নয় এর কোনো দাম থাকতো না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আপনি যে মুক্তটা পড়েছেন, আপনাকে একটা জিনিস বলছি, আপনার ধরুন কোনো একটা শারীরিক সমস্যা হলো, বা ধরুন আপনার পায়ে একটা জোর আঘাত লাগলো, ডাক্তার আপনাকে বললো 500 পাউডার একটা ট্যাবলেট খেতে, পেনকিলার 500 পাউডার খেতে বললো, আপনি কি 50 পাউডার পেনকিলার খেলে সেটা কমবে? না, আসলে আমি ভেবেছিলাম যে ওটাই হয়ে যাবে। না, আপনি ভাবলে তো হবে না। আপনি যদি ভাবেন তাহলে আপনি আমার কাছে আসছেন কেন? ফিস দিয়ে আপনারা আমার কাছে কেন আসছেন যদি আপনারাই ভেবে নেন? আমি যেটা বলেছি, আপনার আপনার বাড়ির যারা কাজ পেয়েছে তারা আমি যা বলেছি সেগুলো করেছে। হ্যাঁ, তাহলে আপনি যখন দেখছেন আপনার বাড়ির লোক আমার কথা শুনে কাজ পেয়েছে, তাহলে আপনি কথাটা কেন শুনছেন না? আপনাকে তো ওষুধ খেতে হবে। আমি কি বললাম? মেহনত না করলে কিছু পাবেন না। আপনি একটা মুক্ত পড়ে দেখুন, এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনি সপ্তমে শনির প্রভাবটাকে একবার কমিয়ে দেখুন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে 6 মাসের মধ্যে আপনার সমস্যার সমাধান হবে। 6 মাসও লাগবে না, আমি ম্যাক্সিমাম 6 মাস সময় নিয়ে রাখলাম। আর তাহলে আপনি যে ওজনে বলেছেন ওই ওজনেরই করতে। হ্যাঁ, আপনি 13 থেকে 14 রতি, 13 থেকে 14 রতি, তার এক রতি ওজন কম না, 13 থেকে 14 রতি একটা ভালো মুক্ত, খুব ভালো দরকার নেই, মোটামুটি ভালো মুক্ত তর্জনীতে সোমবার রূপদী বাঁধিয়ে পড়ুন, এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে সপ্তম শনির প্রভাবটাকে একবার কমিয়ে নিন। আমি আপনাকে ম্যাক্সিমাম 6 মাস টাইম নিলাম, হয়তো আপনার 2-3 মাসে মিটে যাবে, কিন্তু আমি ম্যাক্সিমাম 6 মাস আপনাকে সময় নিলাম, যে দেখুন আপনার সব সমস্যা মিটে যাবে। যদি না হয় আপনি চেম্বারে এসে বলে যাবেন যে আমার কাজ হয়নি। ঠিক আছে? আচ্ছা, যে কোনো মুক্ত পড়লেই যে কোনো মুক্ত পড়লেই হবে, যে কোনো মুক্ত পড়লেই, খুব দামি পড়ার দরকার নেই, মোটামুটি ভালো পড়ুন। আপনার কাছেও তো রেমেডি আমি নিতেই পাই। আপনি চেম্বারে আসুন, যোগাযোগ করুন। রেমেডির ব্যাপার চেম্বার, এখানে আমাদের খুব সময় কম, অনেকের ফোন অ্যাটেন্ড করতে হবে বা আমাকে কিছু বলতে হবে। ঠিক আছে? তবে একটা জিনিস আপনি দেখছেন যে আপনার বাড়ির প্রত্যেকে আমার কথা শুনে কাজ পেয়েছে, কাজে আপনি সেই ভরসাটা রাখুন। কিন্তু আপনারা যদি প্রতিকার না করেন তাহলে আমি কিছু করতে পারবো না, কিন্তু এটা হচ্ছে বাস্তব কথা। ঠিক আছে? ঠিক আছে, ভালো তাহলে থাকুন। আপনার সাথে যোগাযোগ করব। ভালো থাকুন। আর দুর্গাপুরে ডেট আছে? আপনি দেখে নিন, টিভিতে ডেট আছে এবং বুকিং নাম্বার আছে, ওখানে দেখে আপনি ইয়ে করুন, যোগাযোগ করুন। একটা জিনিস হচ্ছে, হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি গৌতম বলছি পুরুলিয়া থেকে। গৌতম? হ্যাঁ হ্যাঁ গৌতম তো আমাকে দেখিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ আমি গেছিলাম আপনার কাছে। আচ্ছা আচ্ছা, খুব বেশি দিন হয়নি। হ্যাঁ না, আমার তো ওই মার্চ মাসের 24 তারিখে আমি ওটা পড়েছি আপনার যেটা। মার্চ তো এখনো কিছু সময় হয়নি। হ্যাঁ, এখন সময় হয়নি। তো একটা জিনিস জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার, আপনি তো ওই চন্দ্রকে পাওয়ার দিতে বলেছিলেন, তো সেটা এখনো তো দেওয়া হয়নি আমার, হ্যাঁ একটু অর্থনৈতিক প্রবলেম চলছে বলে। হ্যাঁ। তো বলছিলাম যে না, শারীরিক মানে আপনার দেওয়ার পর মানে যেদিন আপনি দিয়েছিলেন, যে 24 তারিখে ধারণ করলাম, তো তার হ্যাঁ। 2 দিন পরেই আমি কাজ পেয়েছি। 2 দিন পরই কাজ পেয়েছো? হ্যাঁ আমি একটা জিনিস বলছি, চন্দ্রটাকে পাওয়ার দিতে বলেছি। হ্যাঁ, চন্দ্রটাকে পাওয়ার দিতে বলেছিলেন, তো ওটা এখন দেওয়া হয়নি। না, তুমি পারলে ইমিডিয়েট দাও। আমি তোমাকে একটা জিনিস বলছি, আমি তোমাদের ক্ষেত্রে বলছি, আমি কাউকে বলি না ধার করে কোনো কাজ করা ভালো না। যুধিষ্ঠির বলেছিলেন অর্ডিনী অপ্রবাসী দিনান্তে শাক ভাত খায় তিনি সুখী। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে, দেখুন সময় তো আমাদের জন্য থেমে থাকে না, নিশ্চয়ই কিছু কিছু ভালো মুহূর্ত আছে। সেই ক্ষেত্রে আমি ক্লায়েন্টদের বলি ধার দেনা করে হলেও আপনি প্রতিকারটা করুন, কারণ তারপরে সেই সময়টা ফেরত দিতে পারবো না। আর যখন কনফিডেন্স চলে এসছে, আমার তোমাকে মনে আছে তুমি খুব বেশি দিন আমাকে দেখাওনি, না না না। তুমি আসানসোল চেম্বারে আমাকে দেখিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, আসানসোল ঠিক আছে, খুব বেশি দিন দেখাওনি। আমি তোমাকে বলছি তুমি অবশ্যই প্রতিকারটা করো।
আচ্ছা, বলছিলাম যে মানে ওটা পড়েছি তো 2 দিন পরে আমার মানে শারীরিক উইকনেস যেটা ছিল ওটা কেটে গেছিল, কিন্তু আবার দেখছি মানে উইকনেসটা একটু বেশি লাগছে। না না, 2 দিন পড়েছো মানে পাথরটা কাজ করছে। তুমি আমাকে খুব বেশি দিন দেখাওনি, কারণ আমরা সারাদিনে এত লোক দেখি, আমাদের কিন্তু কাউকে মনে রাখা সম্ভব না। সেক্ষেত্রে আমি তোমাকে মনে রেখেছি, ব্যাপারটা বুঝে দেখো। তুমি কিন্তু খুব বেশি দিন দেখাওনি আমাকে। তুমি না বেশি দিন তুমি আমাকে 1 সপ্তাহ দেখিয়েছো, পরের সপ্তাহে রেমেডি নিয়ে গিয়েছো, তার হয়তো 2 দিন পরে পড়েছো। তোমার রেমেডি খুব জোর হলে 1 মাস হয়তো কাজ হয়েছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি এটাকে 3-4 মাস কাজ হতে দাও। 2 দিনে সেটা তোমার শরীরে একটা নাড়া দিয়েছে, মানে তোমার কিন্তু রেমেডিটা ধরেছে। আচ্ছা আচ্ছা। ভরসা রাখো, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আজ পর্যন্ত কোনোদিন ব্যর্থ হয়নি। হ্যাঁ, আরেকটা জিনিস জানতে চাইছিলাম যে স্যার আমার যে রোজগারের রাস্তাটা কোন দিক থেকে হবে? আমি সেটা তোমার হরস্কোপ থেকে বলবো। আজকে আমাদের হাতে সময় খুব কম, হয়তো মিনিট 2-1 টাইম আছে, মিনিট 2-1 টাইম আছে। একবার হরস্কোপটা নিয়ে আমার চেম্বারে এসো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোনো মানুষ যদি শ্রম না করে সে কিছু পেতে পারে না। উপার্জন না করলে কোনো মানুষ কোনো কিছু পেতে পারে না, এটা হচ্ছে বাস্তব কথা। আপনাকে সেটা সাইন্টিফিকভাবে করতে হবে। শুধু ধানের বীজ ছড়িয়ে দিলেই হবে না। আমার বাড়িতে যেরকম আম গাছ হয়েছে ওরকম করলে হবে না, তার জন্য মেহনত করতে হবে। এবং এই মেহনতটা সঠিক উপায়ে করতে হবে। কি বললাম যে আপনাকে ডাক্তার 500 পাওয়ারের ওষুধ খেতে বলেছে, সেই জায়গায় যদি আপনি 50 পাওয়ারের ওষুধ খান তো আপনার তো রোগটা সারবেই না। আর যদি আপনি সেটা 5000 পাওয়ারে খান, আপনার রোগ কতটা সারবে জানি না, তার সঙ্গে সঙ্গে অনেক রকম রোগ চলে আসবে, সাইড এফেক্ট চলে আসবে। যার জন্য প্রতিকার হচ্ছে আগে সঠিক প্রতিকার নির্বাচন, তারপরে সঠিক প্রতিকারের পাওয়ার নির্বাচন, যেটা কোনো তন্ত্র, বশীকরণ, ডাইনি বিদ্যা, ডাকিনী বিদ্যা, কালা জাদু করতে পারে না। একমাত্র দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির শ্রেষ্ঠত্ব এখানে যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি প্রত্যেকটা প্রতিকারের মাত্রা সঠিক নির্ধারণ করে থাকে। এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির প্রতিকার শুধু করলে হবে না। আমার কাছে বিভিন্ন ফোন আসছে বা চেম্বারে বিভিন্ন ব্যক্তি আসছেন যারা বাইরে থেকে কোনো প্রতিকার করেন বা আমার প্রতিকারের পর অন্য কোনো তন্ত্রবিদ, ডাকিনীবিদের মানে কথা মতো রেমেডি করে থাকেন। তাদের ক্ষেত্রে কোনো রেমেডির আমি দায়িত্ব নিই না, কিন্তু যারা আমার ঠিক কথা শোনেন বা আমার কাছে রেমেডি করেন তাদের কাজের সম্পূর্ণ দায়িত্ব আমার নিজের। একটা জিনিস বলছি, পুলক চক্রবর্তী কোনো অ্যাসিস্ট্যান্ট রাখে না, পুলক চক্রবর্তী কাউকে প্রতারণা করে না। পুলক চক্রবর্তীর যে কথা মেনে চলবে সে কাজ পাবেই। এবং যে ভালো মুহূর্ত, আমাদের কাছে কিছু ভালো মুহূর্ত, কিছু খারাপ মুহূর্ত আসে কিছুক্ষণের জন্য, খারাপ মুহূর্তটাকে আটকানোই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং ভালো মুহূর্ত যেটা আসে সেইটা যদি পার হয়ে যায়, সেই সময়টাকে আমি কেন ভগবানও আপনাকে ফিরিয়ে দেবে না। কাজে এই জায়গায় সময় নষ্ট করবেন না। দেখবো কিন্তু হ্যাঁ এই সময়টা আসুক, আগে খারাপটা পড়ুক, তারপর আমি প্রতিকার করবো। এইগুলোর পরে যখন অসুবিধা হবে তখন পুলক চক্রবর্তীর কাছে আসবেন না। আজ পর্যন্ত পুলক চক্রবর্তীর সান্নিধ্যে যারা এসছে তারা একটা জিনিস দেখেছেন যে তারা কাজ পেয়েছেন এবং খুব তাড়াতাড়ি কাজ পেয়েছেন। আপনি আপনার সময়টাকে কাজে লাগান। আপনি যদি আমার ঠিক কথা মেনে চলেন, আপনার সকল দায়িত্ব আমার। আর যদি আমার সঙ্গে অন্য তন্ত্র বা অন্য কারো কথা মেনে চলেন, তার দায়িত্ব আমার না। আর একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, আমি আপনাদের প্রত্যেককে একটা জিনিস বলে দিচ্ছি যে পুলক চক্রবর্তীর চেম্বারে খুব ভিড় হচ্ছে, যদিও আমি 10টা থেকে 12টার বেশি লোক কোনোদিনই দেখি না। অনেক জ্যোতিষী আছে 20টা 25টা 30টা লোক দেখে, 1 ঘন্টা 1.5 ঘন্টা কাজ ছেড়ে দেয়। এরকম গরু ছাগল দেখার মতো করে আমি দেখি না। একটা ঠিক ট্রিটমেন্ট করতে গেলে পরে ঠিক জ্যোতিষ বিচার করতে গেলে তার জন্য সময় দরকার। কাজেই নাম লিখিয়ে আসুন। যারা নাম লিখিয়ে আসছেন না তাদেরকে যদি আমি সময় না দিতে পারি, তারা হয়তো অনেক সময় বিরক্ত হচ্ছেন, এটা করবেন না। আর যারা আমাকে ফোনে পাচ্ছেন না আমার ব্যস্ততার জন্য, তাদেরকে আমি বলে দিচ্ছি আজকে রাত্রি 8টা থেকে 8:30 থেকে 9:30টার মধ্যে আমাকে ফোন করুন। তাদের কথা বলে তাদের যা যা অসুবিধা আছে জানান। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে যে এসছে সে কোনোদিন ব্যর্থ হবে না। ভালো থাকুন, নমস্কার।